দুনিয়া জুড়ে মেসি বন্দনা, জাদুকরী হ্যাট্রিকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে গুড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার, রাতে মাঠে নামছে ফেভারিট পর্তুগাল। কল্যাণমুখী বাজেটের সমালোচকরা জনগণের বন্ধু নয়। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণীতে প্রধানমন্ত্রী, বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে সতর্ক থাকার আহ্বান। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন ফাঁসি না দেয়ায় অসন্তোষ বাদীপক্ষের। শিশু আয়াতকে 6 টুকরা করে হত্যাকারীর মৃত্যুদণ্ড। পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। কুড়িগ্রামে সুন্দরেখায় ময়মনসিংহের 6 জন, উৎকণ্ঠায় স্বজন। দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয়, রাজনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ। এবং বাজেটের প্রভাব জানতে বাজার পরিদর্শনে একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী। চালের দরে তারতম্য পেলেও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার। ঘাটতি নেই মজুত ও সরবরাহে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের 3য় ধাপ উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। উপকারটা কাদের হবে? রাস্তাঘাট, স্কুল কলেজ, এমপি সাহেবরা যেসব দাবি করেছেন সেগুলো তো নর্মালি হবে, সেটা অটোমেটিক হবে। কিন্তু আমি যেই কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কি উপকার কাদের হবে বলেন তো? জনগণের উপরে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কম বেশি এইটার সুবিধা পাবে, পাবে না? হ্যাঁ, সে আমার দলের মানুষ হোক অথবা আমার দলের মানুষ না হোক, কিচ্ছু যায় না। সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই সে এই সকল সুবিধা পাবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল। কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার। এটি কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয়নি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বলতে হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরেকটি বক্তব্য রাখতে চাই, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আপনারা বললেন, এই কাজগুলো, যেই কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা সফলতার সাথে করতে পারি তাহলে উপকারভোগী কারা হবে? কি ভাই, ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে, বাংলাদেশের মানুষ উপকারভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন, কোন সংবাদপত্রে যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষে হোক অথবা সরকারের বিপক্ষে হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি, সঠিক কি, বেঠিক, এটি হচ্ছে পরের বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তির স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এই বাক বা ব্যক্তির স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যক্তির স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই
সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে? হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিশ্বকাপের খবর অথরা বলতে আর কিছুই রইল না মেসির। জাদুকরী হ্যাট্রিকে নিজের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙালেন লিও। আর তাতেই বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সর্বকালের সেরা ফুটবলার। ক্লোসার সর্বোচ্চ 16 গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি। পাশাপাশি সবচেয়ে বেশি বয়সী হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক, বেশিবার ম্যাচ জয় এবং সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়া সহ একাধিক রেকর্ড করলেন আর্জেন্টাইন জাদুকর। সমর্থকরা বলছেন ফুটবলে অমরত্ব লাভ করলো কানসাস থেকে SM ইকবালের রিপোর্ট। ক্যারিয়ারের সব অর্জনই করা হয়ে গিয়েছিল লিওনেল মেসির। কেবলমাত্র বাকি ছিল একটি বিশ্বকাপ হ্যাট্রিক, সেটাও বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার করে ফেললেন তার 39 বছর বয়সে। লিওনেল মেসিকে যে সবাই বলে জাদুকর, সেটা আজকে নিজের চোখে দেখলাম। Lionel Messi is the best of all time. He's the greatest player to ever play the football. Hat-trick, baby! Messi with a hat-trick! Messi's the GOAT. Messi's the greatest of all time. No one could touch Messi. We loved it. We just came for Messi. It was so cool to watch him. Amazing. I know Bangladesh loves Messi. Let's go, Messi! He always gives us the best. We have the best. Messi's winning another World Cup. If Messi's in this form, they can win again. এই হ্যাট্রিকের ফলে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার, যৌথভাবে মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ডকে স্পর্শ করে। He's the best. He made our dream to see. It's a hat trick from Messi. What else you can get from your life? Back to back. It's too bad he's not going to play anymore, but everyone should see him once in their lifetime. টিকিটের উচ্চ মূল্য সহ নানা প্রতিবন্ধকতায় এই ম্যাচের আগে কিছুটা হলেও বিরক্তই ছিলেন ভক্তরা। তবে লিওনেল মেসির অমন একটা জাদুকরী পারফরমেন্সের পর এখন বদলে গেছে পুরো দৃশ্যপট। টাকা পয়সা আর ঝক্কি ঝামেলার চিন্তাবাদ মেসি ভক্তদের গন্তব্য এবার কানসাস থেকে সোজা ডালাস। কানসাসের অ্যারোহেড স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খেয়েছে স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও উরুগুয়ের মতো জায়ান্টরা। তবে ব্যতিক্রম আর্জেন্টিনা। প্রথম ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ফুটবল বিশ্ব। জাদুকরী হ্যাট্রিকে স্পর্শ করলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে 3-0 গোলে গুড়িয়ে উড়ন্ত সূচনা হলো আলবিসেলেস্তেদের। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ফেভারিট দলগুলো যখন তাদের প্রথম ম্যাচগুলোতে হোঁচট খাচ্ছিল, অনেকেই হয়তো ধারণা করে নিয়েছিলেন আর্জেন্টিনাও তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। কিন্তু আসলে মাঠে দেখা গেল ঠিক ভিন্ন চিত্র। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা দাপট দেখালো, মেসি করলেন হ্যাট্রিক, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন এবং আর্জেন্টিনা সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলো। অনেকে কিন্তু ধারণা করেছিল যেহেতু আলজেরিয়া সম্প্রতি বিশ্বকাপে আসার আগে নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়েছিল এবং ভালো একটা ছন্দে ছিল, রিয়াদ মাহরেজের মতো বড় তারকা তাদের দলে ছিল, ভেবেছিল মরক্কো যেমন ব্রাজিলকে কঠিন সময়ে একটা উপহার দিয়েছিল বা কঠিন সময়ের মুখোমুখি করেছিল, আলজেরিয়া হয়তো ঠিক তেমন কিছু করবে। এবং ম্যাচের আগে লিওনেল স্কালোনি কিন্তু আলজেরিয়া দলকে বেশ সমীহ করেছিলেন। তিনি বলছিলেন যে মরক্কোর মতো দল এবং মরক্কো এবং আলজেরিয়াকে তিনি একই কাতারে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনা দেখিয়েছে তারা কোন লেভেলের দল এবং তারা বেশ দাপট নিয়ে খেলেছে এবং একটা বার্তা দিয়েছে বিশ্বকাপের অন্য প্রতিপক্ষগুলোকে যে এবার তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আসলে অনেকে অনেক সমীকরণ মেলেন, অনেকে অনেক কিছু বলেন যে এক দল পরপর 2টি ওয়ার্ল্ড কাপ জিতে না, কিন্তু আর্জেন্টিনা কিন্তু সেটা ভাঙতে এবার বদ্ধপরিকর। এবং আর্জেন্টিনা ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি পুরো ম্যাচ জুড়ে তারা ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী। একই সঙ্গে একজনের কথা না বললেই নয়, তিনি লিওনেল মেসি।
গত ওয়ার্ল্ড কাপ খেলার পর হয়তো অনেকে ভেবে নিয়েছিলেন যে লিওনেল মেসি আর ওয়ার্ল্ড কাপ খেলবেন না, তার ক্যারিয়ারের সব অর্জনে তিনি পূর্ণ করেছেন, ব্যালন ডি'র জিতেছেন, 8টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কোপা আমেরিকা জিতেছেন, ফিনালিসিমা জিতেছেন, কিন্তু মেসি মনে মনে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে একটা প্ল্যান করছিলেন, যার কারণে কিন্তু তিনি MLS দল ইন্টার মায়ামিতে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রের যতগুলো মাঠ রয়েছে সব মাঠে গেল ক বছর ধরে তিনি খেলে বেরিয়েছেন, এখানকার আবহাওয়ার সঙ্গে ধাতস্থ হয়েছেন। অনেকে ধরে নিয়েছিল মেসির বয়স আগামী 7 দিন পর, যার 39 বছর বয়স হবে, এই বয়সে হয়তোবা বিশ্বকাপের মতো মঞ্চে ভালো পারফর্ম করতে পারবেন না, কিন্তু মেসি দেখালেন মেসি আসলে মেসি। হ্যাটট্রিক করলেন, ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক বিশ্বকাপে, 39 বছর বয়স ছুঁই ছুঁই যখন। টানা দ্বিতীয় বিশ্বকাপ এবং চতুর্থ বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে আছে, সেই স্বপ্ন পূরণে হয়তো তারা অনেকটা এগিয়ে যাবে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পর চালের বাজার সহ নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী। রাজধানীর বাদামতলী ও নয়াবাজারে চালের বাজার পরিদর্শন করেন তারা। বাণিজ্য মন্ত্রী বলেন, নতুন ও পুরাতন চালের দামে কিছুটা তারতম্য রয়েছে। এদিকে চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানান খাদ্য প্রতিমন্ত্রী। অন্যদিকে কারওয়ান বাজার পরিদর্শন করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজেট ঘোষণার পর রাজধানীর চালের বাজার সহ নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে খাদ্য প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর বাদামতলী ও নয়াবাজারে চালের পাইকারি ও খুচরা বাজার আকস্মিক পরিদর্শনে যান বাণিজ্য মন্ত্রী, আর কারওয়ান বাজারে যান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। এ সময় মূল্য পরিস্থিতি নিয়ে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের মতামত জানতে চান তারা। পরিদর্শন শেষে সচিবালয়ে ফিরে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, চালের বাজারে প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব পড়েনি, বাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, কেবল নতুন ও পুরাতন চালের দামে কিছুটা তারতম্য দেখা গেছে। চাল ছাড়া অন্যান্য খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। চালের পাইকারি এবং খুচরা বাজারগুলি ঘুরে আমরা যেটি আমাদের লব্ধ তথ্য, সেটি হলো মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। একই ক্যাটাগরির কিন্তু নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের, এটি স্বাভাবিক। নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল আছে। আমরা খুচরা বাজারে তেল দেখেছি, ব্র্যান্ডগুলির সরবরাহ পরিস্থিতিও ভালো আছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করেই আতঙ্কিত হওয়ার মতো কিছু খবর পরিবেশন করা হচ্ছে। আমাদের প্রায় 17 লাখ টনের মতো চাল আছে, আর 3 লাখের কিছু বেশি আমাদের গম মজুদ আছে, এবং আমাদের দৈনন্দিন প্রতিদিনই আমাদের চালের মজুদ বাড়তেছে। আতঙ্কিত করার মতো কোনো খবর আসার আগে যেন বাস্তব পরিস্থিতিটা একটু যাচাই করে নিলে এটি ভালো হয়। এবছর বড় মৌসুমে সরকারের ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক বলে উল্লেখ করেন খাদ্য প্রতিমন্ত্রী। সংগ্রহ যেটা আমাদের চলছে এটি খুবই সন্তোষজনক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নেতানিয়াহুর কড়া সমালোচনা ট্রাম্পের, বললেন পাশে না থাকলে অস্তিত্ব থাকতো না ইসরায়েলের, ইরানকেও হুঁশিয়ারি। চট্টগ্রাম বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে বাদীপক্ষ। এদিকে ইপিজেডে 5 বছরের শিশু আয়াতকে 6 টুকরা করে হত্যায় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় পেতে 4.5 বছরের অপেক্ষা ফুরল পরিবারের। ঘটনার 3.5 বছর পর রায় হলো চট্টগ্রামের ইপিজেডে শিশু আয়াতকে 6 টুকরো করা হত্যা মামলার। বুধবার দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস আসামি আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া হত্যাকাণ্ডের সহযোগী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে আলাদাভাবে তার বিচার কাজ চলছে। এর আগে শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। আবির আলী যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে
দণ্ডিত করেছেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান স্বজনরা। 2022 সালে 14 নভেম্বর ইপিজেডে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর 6 টুকরো করে আবির ও তার বন্ধু পরে লাশের খণ্ডিত অংশ সাগর এবং খালে ফেলে দেয় তারা। 4 বছর পরে এই রায়ের আমি সন্তুষ্ট। 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। এদিকে বাকুলিয়া 3.5 বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এই রায়ে সন্তুষ্ট নয় বাদীপক্ষ। উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আইনজীবী। আমার নাতিনের কেন ফাঁসি হবে না? আমার নাতিনেরটা ফাঁসি চাই, আমি উচ্চ আদালতে যাব। আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। গত 21 মে বিকেলে বাকুলিয়ায় 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের পুশিন চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নারী শিশু সহ 6 জনের। তাদের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে গুয়াহাটি পুলিশের হাতে ধরাও পড়েছিলেন, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এখন শূন্যরেখায় আটকে থাকায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের স্বজনেরা। ওবায়দুল হকের রিপোর্ট। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েকদিন ধরে গৈটাপাড়া শূন্যরেখায় আটকে আছে 6 জন। সেখান থেকে একটু পরপরই ভেসে আসছে 2 শিশু ফাতেমা ও ফাহিমার কান্নার শব্দ। খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটানো এসব মানুষের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রাগ করে বাড়ি ছেড়ে দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিলেন তারা। অটোরিকশা কিনতে মায়ের কাছে টাকা চেয়েছিলেন ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কংসিরকুল গ্রামের বিল্লাল হোসেন। সেই টাকা না পেয়ে অভিমান করে গত 6 জুন স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন তিনি। 9 জুন সেখানকার এক দালালের মাধ্যমে চলে যান ভারতে, কিন্তু সেখানে পুলিশের কবজায় আরও জটিল পরিস্থিতিতে পড়েন তারা। এ নিয়ে সেখানকার গণমাধ্যমে সংবাদও হয়েছিল। ভারত গেছে ধরা খাইছে পুলিশের কাছে। আমরা চাইতেছি যে গত 14 জুন রোববার ভোরে ভারতের জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, 3 পুরুষ, 2 শিশুসহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুশিন রুখে দেয় বিজিবি। দুই বর্ডারের মাঝখানে আছে, এখন তারে কোন সময় গুলি করে মাইরা ফালাই কি করে তা তো আমরা জানি না। এখন তো আমরা খুব আতঙ্কে অনেক ভয়ে আছি। বিজিবি বলছে সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা ব্যক্তিদের সঠিক তথ্য দিচ্ছে না বিএসএফ। পুশিনের চেষ্টা করা এসব মানুষ নিয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বিএসএফ আমাদেরকে জানাবে এদের নাম ঠিকানা হচ্ছে এইটা, এই ঠিকানাটা আমাদের কাছে জানাইলে আমরা তখন আমাদের চ্যানেল মোতাবেক বা পুলিশের মাধ্যমে আমরা তখন ঠিকানাটা আমরা কনফার্ম করব। গত রোববার দুপুরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। একের পর এক চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি, সজাগ স্থানীয়রাও। পুশিন রাজনৈতিক ইস্যু, এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তাদের মত। বুলবুল রেজার রিপোর্ট। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। প্রতিদিন কোনো না কোনো এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত রক্ষীদের সঙ্গে সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-ও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি। এমন প্রেক্ষাপটে সম্প্রতি অনুষ্ঠিত 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নজর ছিল সবার। তবে বৈঠক শেষে পুশিন ইস্যুতে মেলেনি তেমন কোনো বার্তা। বিশ্লেষকরা বলছেন বিষয়টি রাজনৈতিক, সমাধান খুঁজতে হবে রাজনৈতিকভাবেই। যেই ঝামেলা তৈরি হয়েছে বিশেষ করে
বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে তার সমাধান আমার মনে হয় না এই দুই পক্ষ যারা বসেছে বিএসএফ আর বিজিবি করতে পারবে। এটা একটা রাজনৈতিক বিষয় এবং এটা রাজনৈতিকভাবেই আমার মনে হয় কোনো এক সময় হয়তো এর সমাধান হবে। কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা এখন বিজেপি, তাই দিল্লির সদিচ্ছা ছাড়া পুশিন সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু পশ্চিমবঙ্গে গত নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসবার পর বা ক্ষমতায় আসবার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, এখানে একটা বড় ধরনের রাজনৈতিক উপাদান আছে এবং সম্ভবত এই রাজনৈতিক আলাপ আলোচনার ভেতর দিয়ে এটার একটা সমাধান আমাদের খুঁজতে হবে। ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা উন্নয়ন করা জরুরি এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত, তাহলে আমার ধারণা পশ্চিমবঙ্গ সরকার একা সে কাজ করবে না বা করতে পারবে। কাজে এটা সিদ্ধান্তটা দিল্লিতে। আগে আমরা পশ্চিমবঙ্গের উপর ভরসা রাখতে পারতাম, এখন ভরসাটা দিল্লির উপর রাখতে হবে। এবার বিজেপি বিএসএফ বৈঠকের পর প্রথাগতভাবে যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত বহন করে না বলে মত বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের ভারত জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কয়েকটি ঘটনায় বিজিবি প্রবেশে বাধা দিলে বিএসএফ পরে তাদের ভারতেই ফিরিয়ে নেয়। বিজিবির তথ্য অনুযায়ী 2026 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত বিএসএফের অন্তত 21টি পুশহীন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ 200 জনেরও বেশি মানুষ বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। হামের টিকা কতটুকু কার্যকর তা নিয়ে মাঠ পর্যায়ে জরিপ শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। হাম পরিস্থিতি উন্নতির জন্য জুন মাসটা অপেক্ষা করতে হবে বলে জানান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হাম পোলিও ল্যাবের প্রধান। দেশে হাম সংক্রমণের পেরিয়েছে 3 মাস। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এখনও প্রতিদিন আক্রান্ত হাজারের ঘরে। রাজধানীর হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশই ঢাকার বাইরের, তাই স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়ও যোগ হচ্ছেন একাধিকবার। হামের পরে নিউমোনিয়া হয়ে গেছে, পূর্ণ ডাক্তাররা ভালো মানে ওখানেও কোনো ঠিকঠাক হয় না, আর অনেক চিকিৎসা দিচ্ছে, ওখানে ভালো হয় না, তারপর হারা এখানে পাড়া দিচ্ছে। আসার পর আজকে দীর্ঘ 10 দিন চলতেছে, আলহামদুলিল্লাহ লাগছে অনেকটা ভালো হামেরিয়া। সেদিন 14 দিন ছিলাম, তারপরে আবার ওদের থেকে রিলিজ করে দেওয়ার পর থেকে আবার আমাকে বলছে যে জায়গায় এসে ভর্তি হইতে, তা আমরা এই জায়গায় এসে ভর্তি হয়ে যাচ্ছে 5 দিন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হাম পোলিও ল্যাবের প্রধান বলছেন, সঠিক তথ্য উঠে আসছে না স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। যোগ হচ্ছে পুরাতন রোগীরাও, যে কারণেই প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। অ্যাজ এ ক্লিনিশিয়ান আমরা ওয়েট করতে চাই, একটু দেখতে চাই। আমি আপনাকে একটু আগে বললাম এক্সপ্লেনেশন, যে হয়তো আপনি যেটা বলছেন কিংবা আমাদের সিস্টেম যেটা বলছে তার চাইতে অনেকই কমেছে, কারণ সিস্টেমটা তো কাউন্ট করে ফেলেছে, নতুন কেস কিন্তু আইডেন্টিফাই করছে না। ওদের ডেইলি দেখছে যে বেড সংখ্যা কত সেটাই কাউন্ট করছে, গত দিনের বেড সংখ্যাটাও কাউন্ট হচ্ছে। সুতরাং আমরা আসলে ডেইলি যে কমছে, যে গ্র্যাজুয়ালিটি যেটা কমছে এটা আইডেন্টিফাই করছি না। হামের প্রকৃত চিত্র ও টিকার কার্যকারিতা নিয়ে মাঠ পর্যায়ে জরিপ করবে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও হাম পরিস্থিতির উন্নয়নের জন্য জুন মাসটা অপেক্ষা করতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। পেশেন্টগুলো আসছে এখন, এই পেশেন্টগুলো তো কিওর হতে মিনিমাম আপনার এই জুন মাসটা যাবে, তাই না? আর ভ্যাকসিন দেওয়া শেষ করেছি আমরা কিছুদিন হলো, 1 সপ্তাহ 2.5 সপ্তাহ। তো এই জুন মাসটা আপনাকে ওয়েট করতে হবে, মানে একদম অ্যাকচুয়াল পিকচারটা দেখার জন্য আসলে কতটুকু কমেছে। তো আমরা ওয়েট করি এটা দেখার জন্য। তারপরেও সরকার কখনো কখনো ভাবছেন, কিংবা আমরা যেটা ইনস্ট্রাকশন পেয়েছি ডিজি অফিস থেকে, যে হয়তো সেরো সার্ভে করতে হতে পারে। যদি সেরো সার্ভে করে তখনও আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু কমেছে কিংবা ভ্যাকসিনের এফিকাসিটা কতটুকু। হামের সংক্রমণ থেকে বাঁচতে টিকার বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, শুধু হামের টিকা নয়, সময় মতো নিতে হবে ইপিআই-ভুক্ত সবকটি টিকা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
দেশের বাইরের খবর, পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুত ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটালি সমঝোতা স্মারক সই হয়েছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর দু দেশের মধ্যে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুনিয়া জুড়ে মেসি বন্দনা, জাদুকরী হ্যাট্রিকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে গুড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার, রাতে মাঠে নামবে ফেভারিট পর্তুগাল। কল্যাণমুখী বাজেটের সমালোচকরা জনগণের বন্ধু নয়, শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণীতে প্রধানমন্ত্রী, বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে সতর্ক থাকার আহ্বান। এবং চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন ফাঁসি না দেয়ায় অসন্তোষবাদী পক্ষের, শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যাকারীর মৃত্যুদণ্ড। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এবার যাচ্ছি বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন কর্নার লাইনে।